একজন জাদুকর জাদু দেখাতে গিয়ে হঠাৎই অদৃশ্য হয়ে যায় এবং তাকে পরে পাওয়া যায় মৃত অবস্থায়। পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেছে তার মৃত্যুর কারণ হলো ড্রাগ ওভারডোজ। হঠাৎ করে একজন গায়েব হয়ে গিয়ে ড্রাগ ওভারডোজে মারা গেল। এটা কি আত্মহত্যা, নাকি ভুলবশত নেওয়া কোনো পদক্ষেপ, নাকি এটি একটি খুন? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম হলো ভিক্টরি বলের রহস্য। গল্পটি লিখেছেন আগাথা ক্রিস্টি। এই গল্পটি দ্য স্কেচ পত্রিকায় দি অ্যাফেয়ার অ্যাট দি ভিক্টরি বল নামে প্রকাশিত হয়েছিল। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমি এখন দ্য ডেইলি নিউজ মাঙ্গার কাগজটা পড়তে ব্যস্ত। হঠাৎ সেই সময়ে একটা দমকা হাওয়ায় আমার হাতের কাগজটা উড়ে গেল। সামনেই মেজের ওপর সেটা লুটোপুটি খেতে লাগলো। একটু আগেও গভীর মনোযোগ সহকারে আমি কাগজটা পড়ছিলাম। দমকা হাওয়া এসে আমার সেই মনের একাগ্রতা যেন রেণু রেণু করে গুড়িয়ে দিয়েছে। এই সময় আমার নাম ধরে কে যেন ডেকে উঠল। বন্ধু, অমন গভীরভাবে কি চিন্তা করছো? সত্যি কথা বলতে কি, আমি সেই রহস্যজনক ভিক্টরি বলের ব্যাপারটাই ভাবছিলাম। সেটা চাঞ্চল্য খবরই কাগজটা ভর্তি। কথা বলার ফাঁকেই হাত বাড়িয়ে কাগজটা তুলে নিলাম। তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। যে কেউ এই কেসের খবর যত পড়বে ততই সে রহস্যের জালে জড়িয়ে পড়বে। কে লর্ড ক্রনশাকে খুন করেছে? আর একই রাত্রে কোকো কোটিনের মৃত্যুটাও কি নেহাতি কাকতালীয় ব্যাপার, নাকি সেটা একটা দুর্ঘটনা? কিংবা ভদ্রমহিলা ইচ্ছাকৃতভাবেই হয়তো অতিরিক্ত পরিমাণে কোকেন গ্রহণ করেছিলেন? এই সব প্রশ্ন আমি এখন নিজেকেই করছি। পোয়ারো আমার কথায় সায় না দেওয়ায় স্বভাবত আমি একটু যেন বিরক্তই হলাম। আয়নার দিকে সে পিটপিট করে তাকালো এবং নেহাতি বিড়বিড় করে বলল, ভেবে দেখলাম এই নতুন মলমটা গোফে বোলানোর পক্ষে খুবই ভালো। যাই হোক, এবার সে আমার দৃষ্টি আকর্ষণ করলো। তা হতে পারে। যাই হোক, তোমার প্রশ্নের উত্তর কি করে দিলে বলো? কিন্তু উত্তরটা আমি দেওয়ার আগেই দরজাটা খুলে গেল। দেখলাম ইন্সপেক্টর জ্যাপ এসেছেন। স্কটল্যান্ড ইয়ার্ডের এই পুলিশ অফিসারটি আমাদের পুরনো বন্ধু। আমরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালাম। আহ, আমার প্রিয় জ্যাব, তা আমাদের দেখতে আসার এমন কি কারণ ঘটলো জানতে পারি কি? ভালো কথা মসি পোয়ারো। উত্তরে যা বলল এবং একটি চেয়ারে বসে পড়ে আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন তিনি। এই মুহূর্তে আমার হাতে এমন একটা কেস এসেছে, তাতে আমার মনে হয়েছে এটা তোমার খুবই উপযুক্ত হবে। তাই আমি জানতে এসেছি, এই কেসটা কি তুমি নেবে? জ্যাপের ক্ষমতা ও দক্ষতা সম্পর্কে পরর একটা উচ্চ ধারণা রয়েছে। অবশ্য তার কাজের পদ্ধতির মধ্যে বেশ কিছু নীতির অভাব রয়েছে, কিন্তু আমার তরফ থেকে মনে করি গোয়েন্দাদের সবথেকে বেশি দক্ষতা নিহিত থাকে তাদের কপট অজ্ঞতা প্রকাশের মধ্যেই। এই যে ইন্সপেক্টর জ্যাব আমার বন্ধুবর পরের কাছে সাহায্য প্রার্থনা করলেন, এটা সির্ফ তার একটা ভান। আসলে এই ভান করার মাধ্যমে তিনি জেনে নিতে চাইছেন পর তাকে কী পরামর্শ দিচ্ছে। কে জানে, তার নিজের অনুমানও তো ভুল হতে পারে। তাই পোয়ারোকে আহান করে বুদ্ধির পরিচয় দিয়েছেন জ্যাপ। আর ঘটনাটা কি? পোয়ারো জানতে চাইল। এটা সেই ভিক্টরি বল। এসো, এখন নিশ্চয়ই তুমি এই কেসটা হাতে নেবে, কি বলো? পোয়ারো আমার দিকে তাকিয়ে হাসলো। আমার বন্ধু হেস্টিংস আমার সাথী হবে। তাছাড়া ইতিমধ্যে এই কেসটা নিয়েও মাথা ঘামাতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, হেস্টিংস আর তুমি দুজনেই যাবে। আমি তোমাকে বলতে পারি পোয়ারো, এটা তোমার টুপিতে এক ধরনের পালকের মতন নতুন একটা অভিজ্ঞতা। হ্যাঁ, এই কেসের গভীরে ঢুকতে পারলে তোমার জ্ঞান অনেক বেড়ে যাবে। এখন এসো, এই কেসটার ব্যাপারে একটু আলোচনা করা যাক। মসিয়ে পোয়ারো, আমার মনে হয় এই কেসের মূল ঘটনাটা তুমি নিশ্চয়ই জানো। ওই খবরের কাগজ থেকে যা জেনেছি। আর তুমি তো জানো, সাংবাদিকদের অনুমান অনেক সময় গোয়েন্দা পুলিশদের ভুল পথে চালনা করে। তাই যদি সম্ভব হয় সমস্ত ঘটনা খুলে বলো আমাকে। বেশ, তো বলছি, শোনো। জ্যাপ তার পায়ের ওপর অপর পাটা রেখে জুৎসই হয়ে বসে বলতে শুরু করলো। সারা দুনিয়া জানে গত মঙ্গলবার একটা গ্র্যান্ড ভিক্টরি বল উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি 2 পেনি 8 পেনির ডাক এভাবেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। আজকের এই খেলার এটাই নিয়ম, কিন্তু এটা ছিল সত্যিকারের খেলা।
যা কিনা কলম্বাস হলে অনুষ্ঠিত হয়, এবং তোমাদের লর্ড ক্রুশন তার পার্টি সহ প্রায় সমস্ত লন্ডনবাসী জমায়েত হয়েছিল সেখানে। তার পরিচয় লিপি, মানে আমি বলতে চাইছি তার জীবনী সম্পর্কে যদি কিছু বলো। ভিসকাউন্ট ক্রুশন পঞ্চম ভিসকাউন্ট ছিলেন, বছর 25 বয়স, বিত্তবান, অবিবাহিত, এবং তার কাছে নাট্যজগৎটা ছিল খুবই প্রিয়। এই সূত্রেই অ্যালবানি থিয়েটারের মিস কোটিনে যে তার বাগদত্তা ছিলেন এরকম একটা খবর রটে গেল। মেয়েটি তার বন্ধুবান্ধবের কাছে কোকো নামে পরিচিত ছিলেন। সব দিক থেকেই তিনি অত্যন্ত আকর্ষণীয় যুবতী ছিলেন। ভালো, বলে যাও। লর্ড ক্রুশনের পার্টির সদস্য ছিল 6 জন। তিনি নিজে, তার কাকা অনারেবল অস্টেস বেল্টন, একজন সুন্দরী আমেরিকান বিধবা মিসেস ম্যালেবি, একজন তরুণ অভিনেতা ফ্রিজ ডেভিডসন, তার স্ত্রী, এবং সর্বশেষে মিস কোকো কোটিনে। সেটা ছিল একটা ফ্যান্সি ড্রেস বল, সে তো তুমি জানো। আর ক্রুশন পার্টি পুরনো ইটালীয় কমেডিয়ানের প্রতিনিধিত্ব করছিল। দ্য কমেডিয়া ডেল আর্ট, আমি জানি। যাই হোক, অস্টেন বেল্টনের সংগৃহীত চীনা কস্টিউমের নকল করা হয়েছিল। হার্লে কুইনের ভূমিকায় অবতীর্ণ হলেন লর্ড ক্রুশন, পুনসিলেনের ভূমিকায় বেল্টেন। পুনসিনেলার ভূমিকাটা মিসেস ম্যালবিকে দারুণ মানিয়েছিল। পিয়েরাট এবং পিয়েরেটির ভূমিকায় ডেভিডসন দম্পতি। মিসেস কোটিনিকে অবশ্যই কোলম্বিয়ামের ভূমিকাটায় চমৎকার মানিয়েছিল। এখন সন্ধ্যার ঠিক আগে দেখা গেল কোথায় যেন একটা অদ্ভুত ভুল হয়ে গেছে। লর্ড ক্রুশন কেমন যেন বিষণ্ণ এবং স্বভাবে একটা অদ্ভুত ভাব দেখা গেল। আমন্ত্রকের আয়োজিত একটা ছোট ঘরে যখন সেই পার্টির সদস্যরা নৈশভোজে মিলিত হল, তখন সবাই লক্ষ্য করলেন তিনি এবং মিস কোটিনে যেন কথা বলার কোনো অবস্থাতেই নেই। তবে মিস কোটিনে অবশ্যই কাঁদছিলেন এবং তাকে হিস্ট্রিয়া রোগিণীর মতো দেখাচ্ছিল। খাওয়া তখন সবার মাথায় উঠে গেছে। খাবার অখাদ্য লাগলো তখন সবার কাছে, সেই সঙ্গে একটা ভয়ঙ্কর অস্বস্তিবোধ। তারা সবাই ডাইনিং রুম থেকে চলে গেলে পর মিস কোটিনে ক্রিস ডেভিডসনের দিকে ফিরে তাকালেন এবং ফিসফিসিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাকে ফিসফিসিয়ে অনুরোধ করলেন, কারণ ভিক্টরি বলের খেলায় তিনি অসুস্থ বোধ করছেন। তরুণ অভিনেতা লর্ড ক্রুশনের দিকে তাকিয়ে একটু ইতস্তত করেন, তবে শেষ পর্যন্ত তিনি তাদের ডাইনিং রুমে ফিরিয়ে আনল। কিন্তু সমন্বয় সাধনের জন্য তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় স্বভাবতই তিনি একটা ট্যাক্সি ডেকে ক্রন্দনরত মিস কোটিনিকে তুলে নিয়ে তার ফ্ল্যাটে ফিরিয়ে দিয়ে গেলেন। যদিও মিস কোটিনে অবশ্য খুবই ঘাবড়ে গেলেও তিনি কিন্তু ক্রিস ডেভিডসনের উপরে আস্থা রাখতে পারলেন না। শুধুই বারবার বলে যাচ্ছিলেন এর জন্য বৃদ্ধ ক্রুশনকে দুঃখ প্রকাশ করতে বাধ্য করবেন। কেবলমাত্র এই কথা থেকেই আমরা আভাস পাই এই মনে হয় যে তার মৃত্যুটা দুর্ঘটনাজনিত নাও হতে পারে এবং এই ব্যাপারে একটা অনুসন্ধান করা দরকার। যে সময় ডেভিডসন তাকে তার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে যান তখন কলোসাস হলে ফিরে যাওয়ার পক্ষে অনেক দেরি হয়ে গেছিল। তাই ডেভিডসন সরাসরি তার চেলসির ফ্ল্যাটে ফিরে গিয়ে থাকবেন, আর তার স্ত্রী তার যাওয়ার কিছু পরেই হয়তো সেখান থেকে ফিরে গিয়ে থাকবেন এবং তার চলে আসার পর সেই ভয়ঙ্কর বেদনাময় ঘটনার খবরটা দিয়ে থাকবেন তার স্বামীকে। এর থেকে মনে হয় লর্ড ক্রুনাস বলের খেলা চলতে থাকলে একটু একটু করে খুবই বিষণ্ণ হয়ে থাকবেন। তিনি তার দলের সদস্যদের কাছ থেকে বেশ তফাতে চলে যান এবং সন্ধ্যের বাকি সময়টা তারা তাকে খুবই কম দেখতে পেয়েছিলেন। তখন প্রায় রাত 1:30 হবে। পল্লী নৃত্য শুরু হওয়ার ঠিক আগেই যখন প্রত্যেকের মুখোশ খুলে ফেলতে হয়, একজন অফিসারের ভাই ক্যাপ্টেন ডিগবি, যিনি তার ছদ্মবেশের কথা জানতেন, তাকে একটা বক্সে দাঁড়িয়ে থেকে নিচের দৃশ্য প্রত্যক্ষ করতে দেখেছিলেন। তিনি তাকে ডেকে বললেন, নিচে নেমে এসে সবার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন। ওখানে একা একা দাঁড়িয়ে থেকে কি ভাবছেন? চলে আসুন, খেলা বেশ জমে উঠেছে। ঠিক বলেছেন, উত্তরে ক্রুনস বলল। আমার জন্য অপেক্ষা করুন, তা না হলে ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে পাবো না। ঘুরে দাঁড়িয়ে ক্রুশন বক্স ছেড়ে উঠে এলেন। এদিকে ক্যাপ্টেন ডিগবি মিসেস ডেভিডসনের সঙ্গে অপেক্ষা করতে থাকেন। বেশ কয়েক মিনিট অতিক্রান্ত হবার পরেও লর্ড ক্রুশন কিন্তু এলেন না। শেষ পর্যন্ত ডিগবি অধৈর্য হয়ে উঠলেন। আচ্ছা, উনি কি ভেবেছেন ওর জন্য আমরা সারা রাত ধরে অপেক্ষা করে কাটাবো? তিনি মৃদু চিৎকার করে বলে উঠলেন। সেই সময় মিসেস ম্যালেবি এসে যোগ দিলেন তাদের সঙ্গে এবং তারা তখন ক্রুনসের আসতে দেরি করার ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন ভদ্রমহিলাকে। সে কি? ভদ্রমহিলা একটু উদ্বিগ্ন গলায় বলে উঠলেন, তাহলে তো এখনই ওর খোঁজ করা দরকার। ভদ্রলোক কি কর্পূরের মতো উবে গেলেন? সঙ্গে সঙ্গে তক্ষুনি অনুসন্ধানের কাজ শুরু হয়ে যায়, কিন্তু প্রাথমিক অনুসন্ধানের পরেও তার কোনো হদিশ মিলল না। হঠাৎ কেন জানি না মিসেস ম্যালেবির মনে হলো ঘণ্টাখানেক আগে তারা যেখানে নৈশভোজ সারতে গিয়েছিলেন
হয়তো ক্রুনস সেখানে থাকলেও থাকতে পারে। তার অনুমানের কথা শুনেই তারা তখন সেখানে গিয়ে হাজির হলো। সেখানে গিয়ে তারা কি দেখলেন? সেখানে হার্লে কুইনের বুকে ছুরিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। এই কেসে তেমন কোনো ক্লু পাচ্ছি না, কিন্তু কেন এমন হবে? ঠিক আছে, বাকিটা তো আপনি জানেনই। এই বিয়োগান্ত নাটকের শিকার দুজন। পরের দিন লন্ডনের সমস্ত প্রভাতী সংবাদের শিরোনামায় খবরটা বেরোয় এবং এই প্রসঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের সংক্ষিপ্ত বিবরণ হলো এই রকম: মিসেস কোটিনে জনপ্রিয় অভিনেত্রীকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে, আর তার সেই মৃত্যুর কারণ অতিরিক্ত কোকেন নেওয়ার জন্য। এখন কথা হচ্ছে, এটা কি একটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা? তার পরিচারিকা, যাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছিল, স্বীকার করেছে মিস কোটিনে নিয়মিতভাবে ড্রাগে আসক্ত ছিলেন। তাই স্বভাবতই প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই রায় দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আত্মহত্যার ব্যাপারটা আমরা একেবারেই উড়িয়ে দিতে পারি না। গতরাত্রে ঝগড়াঝাটির কারণে কোনো ক্লু না পাওয়া যাওয়ায় তার মৃত্যুটা দুর্ভাগ্যজনক বলে ধরে নেওয়া হয়েছে। ভালো কথা, মৃত লর্ড ক্রুনাসের পাশে একটা ছোট্ট এনামেলের বাক্স পাওয়া গেছে। তার ওপর হীরকখচিত কোকো নামটা লেখা ছিল এবং সেই বাক্সটার অর্ধেকটাই কোকেনে ভর্তি ছিল। মিস কোটিনে তার জবানবন্দিতে বলেছেন বাক্সটা তার মিস্ট্রেসেরই ছিল, যিনি সবসময় সেটা সঙ্গে নিয়ে ঘুরতেন, কারণ তার মধ্যে ছিল তার ড্রাগের যোগান, যার প্রতি তিনি দ্রুত আসক্ত হয়ে উঠেছিলেন। এরপর পরও জিজ্ঞাসা করল যে লর্ড ক্রোনসও কি ড্রাগে আসক্ত ছিলেন? না, তিনি এর থেকে বহু দূরে থাকতেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে তিনি অস্বাভাবিকভাবে বিরুদ্ধ মনোভাব পোষণ করতেন। পরও চিন্তিতভাবে মাথা নাড়ল। কিন্তু বাক্সটা যখন লর্ড ক্রোনসের পাশে পড়েছিল, তাহলে এর থেকে ধরে নেওয়া যায় যে ক্রিস কোটিনে যে সেটা ব্যবহার করতেন, এ কথা তিনি বেশ ভালো করেই জানতেন। এটাই তো ইঙ্গিতপূর্ণ, তাই না জ্যাপ? আমি হাসলাম। ভালো কথা, এই হলো কেস। এই ব্যাপারে তোমার কি মনে হয়? নথিভুক্ত হয়নি এমন কোনো ক্লু তুমি নিজের থেকে আবিষ্কার করতে পারোনি? হ্যাঁ, এই তো সেটা। জ্যাপ তার ট্রাউজারের পকেট থেকে একটা জিনিস বার করে পরর হাতে তুলে দিল। পান্না রঙের সবুজ সিল্কের একটি ছোট কেশালঙ্কার বিশেষ, যা থেকে সুতোর ফেসও ঝুলে থাকতে দেখা গেল। দেখে মনে হলো জোর করেই যেন টেনে নেওয়া হয়েছে। এটা আমরা মৃত ব্যক্তির হাতের মুঠো থেকে পেয়েছি, শক্ত করে ধরা ছিল সেটা। ইন্সপেক্টর সবিস্তারে বর্ণনা দিলেন। কোনো রকম মন্তব্য না করেই পরও সেটা ফেরত দিয়ে দিল। লর্ড ক্রোনসের কোনো শত্রু ছিল কি? না, সেরকম কিছু তো কারোর জানা নেই। ওর মৃত্যুতে কে লাভবান হবে? ওর কাকা, অনারেবল অস্টেস বেল্টন। তাকে সন্দেহ করার মতো দু একটা ঘটনা আছে। বহু লোক বলেছে সেদিন সেই ছোট্ট ডাইনিং রুম থেকে প্রচণ্ড জোরে তর্কাতর্কির আওয়াজ তারা শুনতে পেয়েছিল। তর্কাতর্কির মধ্যে অস্টেস বেল্টন অন্যতম, এবং তার কণ্ঠস্বরই বেশি শোনা যাচ্ছিল। দেখো পড়ো, টেবিলের ওপর থেকে টেবিল নাইফটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, যা থেকে ধরে নেওয়া যায় যে ঝগড়ার চরম মুহূর্তে খুনটা হয়তো করা হয়ে থাকবে। তাই এই ব্যাপারে মিস্টার বেল্টন কি বলেন? ওয়েটারদের মধ্যে একজন যা বলে তা মদের থেকেও খারাপ, আর তা হলো তিনি নাকি ক্রুশনের পোশাক তার গা থেকে নামিয়ে দিচ্ছিলেন, আর তখন প্রায় রাত 1:30 হবে। দেখো, ক্যাস্টেন রিগবির জবানবন্দিতেও দেওয়া সময়টা প্রায় একই বলা হয়। ক্রুনসের সঙ্গে তার কথা বলা আর তার মৃতদেহ আবিষ্কার হওয়ার সময়ের মধ্যে মাত্র 10 মিনিটের ব্যবধান। আর সে যাই হোক, আমার ধারণা পূর্ণশীলন হিসেবে মিস্টার বেল্টনের পোশাক ছিল অবিন্যস্ত আর কোচকানো, তাই নয় কি? কস্টিউমের বিস্তারিত বিবরণ আমার ঠিক জানা নেই, তবে পোশাকের সঙ্গে এই খুনের সম্পর্ক থাকতে পারে বলে তো আমার মনে হয় না। না, তা হয় না বটে। এই ছোট্ট ডাইনিং রুমে একটা পর্দা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, আছে বই কি, কিন্তু আর সেই পর্দার পাশে একজন মানুষকে আড়াল করার মতো যথেষ্ট জায়গাও ছিল, তাই নয় কি? হ্যাঁ, বস্তুত সেখানে ছোট্ট নিভৃত স্থান ছিল, কিন্তু এটা তুমি জানলে কি করে? তুমি তো আর সেখানে যাওনি। তা গিয়েছিলে নাকি মসিয়ে পড়ো? না জ্যাপ, যায়নি। আসলে আমি মাথা খাটিয়ে পর্দাটা আবিষ্কার করেছি। তাছাড়া শুনলাম তো সেখানে নাটক আর নাটকেও ব্যাপার ছিল, তাই পর্দা থাকবে না নাটকে ভাবা যায় না। আর সব সময় সবাইকে সব দিক বজায় রেখে চলতে হয়, বিবেচনা করতে হয়। সে যাকে, এখন বলো, ওরা ডাক্তার ডেকেছিলেন? অবশ্যই, এবং সঙ্গে সঙ্গে। কিন্তু তখন করার কিছু ছিল না, মৃত্যুর সঙ্গে সঙ্গে ঘনিয়ে এসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তাই ডাক্তার তদন্তের সময় সাক্ষ্য দিয়েছিলেন?
হ্যাঁ। কোনো অস্বাভাবিক লক্ষণের কথা তিনি নিশ্চয়ই বলেননি। আর মৃতদেহ এমন কোনো চিহ্ন তিনি দেখতে পাননি যা দেখে তার মনে হতে পারে যে সেটা অস্বাভাবিক। হ্যাঁ মসিয়ে পড়ো, আমি জানি না এই কথার মধ্যে আপনি কি বোঝাতে চাইছেন, তবে মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গে বিশেষ করে পা দুটোই কেমন যেন টান টান ভাব তিনি লক্ষ্য করেছিলেন। সে কথা তিনি বলেছিলেন। আর তিনি এও জানিয়েছিলেন যে অস্বাভাবিক চিহ্নটি দেখতে পেয়েও তিনি হতবাক। আহা, এর থেকে যে কোনো লোক চিন্তা করতে পারে, অনেক কিছু ধারণা করে নিতে পারে, তাই না? আমি দেখলাম এদিকটার কথা জ্যাব যেন আদৌ কিছু ভাবেইনি। মুসিয়ে পড়ো, তুমি যদি বিষ প্রয়োগের কথা ভেবে থাকো তাহলে এখন দেখতে হবে এই জগতে কে প্রথম একজন লোককে বিষ প্রয়োগ করে তারপর তাকে ছুরিবিদ্ধ করতে পারে। সত্যি কথা বলতে কি, সেটা অসম্ভব। মুসিব, এখন বলো, তুমি আরও কিছু দেখতে চাও? যেমন ধরো, যে ঘরে মৃতদেহ আবিষ্কার করা হয়, তুমি কি সেটা নিজের চোখে দেখতে চাও? পরও ঘন ঘন হাত নাড়ল। না, একটিবারের জন্যও নয়। তুমি কেবল এমন একটা ব্যাপারের কথা উল্লেখ করেছো যা আমার মনে প্রচন্ড আগ্রহ জাগিয়ে তুলেছে, আর সেটা হলো মাদকদ্রব্য গ্রহণের ব্যাপারে লর্ড ক্রোনাসের দৃষ্টিভঙ্গি। তাহলে তুমি আর কিছুই দেখতে চাও না? সির্ফ একটা জিনিস। সেটা কি? চীনা আকারের সেট যার থেকে কস্টিউম নকল করা হয়েছিল। একথা শুনে জ্যাব অবাক চোখে তাকালেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি রসিকতা করছো। সে যাই হোক, এখন বলো তুমি আমার জন্য সেটা কোনো ব্যবস্থা করতে পারবে কি? বেশ, তো তুমি যদি তাই মনে করো তাহলে এখনই আমার সঙ্গে বার্কলি স্কোয়ারে চলো। মিস্টার বেলটেন কিংবা আমি যেমন বলি তার লর্ডশিপ নিশ্চয়ই আপত্তি করবেন না। আমরা সঙ্গে সঙ্গে একটা ট্যাক্সিতে চেপে বসলাম। নবাগত লর্ড ক্রোনস বাড়িতে ছিলেন না, তবে জ্যাপের অনুরোধে চায়না রুমটা আমাদের দেখাবার ব্যবস্থা করা হলো। সেখানে দামি দামি জিনিসের সংগ্রহ রাখা ছিল। জ্যাপের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। কেমন যেন অসহায়ভাবে তাকে সেখানে ঘোরাঘুরি করতে দেখা গেল। শুধু তাই নয়, হতাশ ভঙ্গিমায় তিনি বলে উঠলেন, মুসিব, আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি যা চাইছো তুমি সেটার সন্ধান কি করে করবে। কিন্তু পরও ইতিমধ্যেই ম্যান্টাল পিসের সামনে একটা চেয়ার টেনে বসে পড়েছিল। আয়নার উপরে একটা ছোট সেলফে কয়েকটি চীনা মূর্তি দাঁড় করানো ছিল। পরও অত্যন্ত মনোযোগ সহকারে সেগুলো পরীক্ষা করে দেখে নিচ্ছিল এবং মাঝে মাঝে কয়েকটা যেন মন্তব্য করছিল। অবশেষে সে স্পষ্ট করে মন্তব্য করল, পুরনো ইটালীয় কমেডি 3 জোড়া, আর সেগুলো যথাক্রমে হার্লে কুইন এবং কলম্বাইন, পিয়ারেট ও পিয়ারেটি। সাদা ও সবুজ পোশাক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বেগুনি ও হলুদ পোশাকে সজ্জিত পুনসিনেলা ও পুনসিনেলা খুবই সম্প্রসারিত। পুনসিনেলার কস্টিউম কোচকানো একটা বড় টুপি। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম ঠিক তাই, খুবই সম্প্রসারিত। মূর্তিগুলো সাবধানে ঠিক জায়গায় রেখে দিল সে। তারপর এক লাফে নিচে নেমে দাঁড়ালো। জ্যাবকে বড়ই অসন্তুষ্ট দেখাচ্ছিল, তবে যেহেতু পরও এ ব্যাপারে ব্যাখ্যা করার কোনো ইচ্ছেই ছিল না, তাই ইন্সপেক্টর তার সাধ্যমতো সপ্রতিভ হওয়ার চেষ্টা করছিল। সেই সময় আমরা সেখান থেকে চলে আসার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আর তখনই বাড়ির কর্তা এসে হাজির হলেন সেখানে। জ্যাব তার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন। ষষ্ঠ ভিসকাউন্ট ক্রোনোসের বয়স প্রায় 50। স্বভাবে নম্র, ভদ্র, সুপুরুষ চেহারা, তবে তার মুখে লামপট্ট ও অসৎ চরিত্রের ছায়া স্পষ্ট। দেখা মাত্রই কেন জানি না আমার তাকে খুব একটা পছন্দ হলো না, তবে তিনি আমাদের যথেষ্ট খাতির করে অভ্যর্থনা জানালেন। তিনি যে পরের দক্ষতা ও খ্যাতির কথা অনেক শুনেছেন সে কথা স্বীকার করতেও তিনি ভুললেন না, এবং ভাবে ভাবে তিনি বুঝিয়ে দিলেন আমাদের কোনো কাজে লাগতে পারলে তিনি নিজেকে ধন্য বলে মনে করবেন। আমি জানি পুলিশ তাদের সাধ্যমতো সব কাজ করে যাচ্ছে। পর বলল, কিন্তু আমার ধারণা ভাইপোর মৃত্যু রহস্যের কোনো সমাধানই হবে না, এখনকার মতোই অস্পষ্ট থেকে যাবে। আগাগোড়া সমস্ত ব্যাপারটাই কেমন যেন রহস্যজনক। আপনার ভাইপোরও কোনো শত্রু ছিল না বলে কি আপনার মনে হয়? হ্যাঁ, আমি তো বেশ ভালো করেই জানি যে তার কোনো শত্রু ছিল না। আপনার কিছু জানা আছে নাকি? আর মাত্র একটা। আচ্ছা, কস্টিউমগুলি নকল করা হয়েছিল সেগুলো কি ঠিক আপনার প্রস্তরখণ্ড থেকে? সন্দেহতীতভাবে বলতে পারি হ্যাঁ। ধন্যবাদ, আমি এই ব্যাপারে নিশ্চিত হতে চাইছিলাম। আশা করি দিনটা আপনার ভালোই যাবে। এরপর আমরা দ্রুত পায়ে রাস্তায় নামতেই জ্যাব জানতে চাইল, তুমি জানো তো মুসিয়ে, স্কটল্যান্ড ইয়ার্ডে আমাকে রিপোর্ট করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে আর ধরে রাখবো না।
আমাকে আর একটা ছোটোখাটো ব্যাপারে খোঁজ নিতে হবে, তারপরেই হ্যাঁ, তারপরেই কেসটা সম্পূর্ণ হবে। কি বললে? তুমি কি তাই মনে করো? তার মানে তুমি বুঝে গেছো কে লর্ড ক্রুনাসকে খুন করেছে? সম্ভবত। কে সে? অস্টেস বেল্টেন? এখনই কেন? তুমি তো আমার দুর্বলতার কথা জানো। সবসময় আমার ইচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত যে কোনো ব্যাপারে রাশ আমার হাতে ধরে রাখার। তবে অপেক্ষার কোনো কারণ নেই। যখন সময় আসবে তখন আমি সবকিছু প্রকাশ করে দেব। আর আমি তো কোনো কৃতিত্ব চাই না, যা কিছু কৃতিত্ব সে তোমারই হবে, তবে একটা শর্তে। এই রহস্য নাটক পরিচালনার ভার সম্পূর্ণভাবে আমার হাতেই তুলে দিতে হবে। আমি আমার নিজস্ব পথে এই রহস্য উদ্ঘাটন করব। এ তো খুবই ভালো শর্ত তোমার, পোয়ারো। সত্যি যদি কখনো এই জটিল রহস্য প্রকাশ পায়, তাহলে তোমার মতো আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না বোধহয়। তবে নিঃসংকোচ আমি স্বীকার করছি, তুমি একটা ঝিনুক, যার মধ্যে অতি মূল্যবান একটা মুক্ত লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, তুমি সেটা তাড়াতাড়ি প্রকাশ করে দাও মুসিয়া। আমি সেই সময়টার জন্যই অপেক্ষা করে বসে থাকবো। হ্যাঁ, তোমাকে তো অপেক্ষা করে থাকতেই হবে, কারণ যতক্ষণ আমি স্কটল্যান্ড ইয়ার্ডে বাইরে থাকছি, ঘন্টার পর ঘন্টা আমার কাজের গতি প্রকৃতির কথা সময় মতো দিতে পারবো না। তবে কথা দিচ্ছি, মূল রহস্যের সন্ধান পাওয়া মাত্র আমি তোমার সঙ্গে যোগাযোগ করব, হয় ফোনে কিংবা নিজে তোমার দপ্তর হাজির হব। আশা করি স্কটল্যান্ড ইয়ার্ডে আমার প্রবেশাধিকার থাকবে। অবশ্যই, এবং তোমার কাছে ইয়ার্ডের দরজা সবসময়ই খোলা থাকবে। আর আমি এখন হেডকোয়ার্টারে ফিরে চললাম। যা বিদায় নেওয়ার পরেই বড় একটা খালি চলন্ত ট্যাক্সি থামিয়ে উঠে পড়ল আমাকে সঙ্গে নিয়ে। আমরা এখন কোথায় চলেছি? আমি যেন আর কৌতূহল দমন করতে পারলাম না। চেলসিতে ডেভিডসনের সঙ্গে দেখা করার জন্য। ট্যাক্সি চালককে সে ডেভিডসনদের ঠিকানা দিয়ে বলল, এখানে আমাদের নিয়ে চলো। আচ্ছা পরও নতুন লর্ড ক্রোনাসের সম্পর্কে তোমার কি ধারণা? আমি জানতে চাইলাম। তা আমার প্রিয় বন্ধু হেস্টিংস, আগে তোমার ধারণার কথা বলো। বেশ, আমার সহজাত ধারণার কথা যদি শোনো তাহলে বলি আমি ওকে অবিশ্বাস করি। তার মানে সেই গল্পের বইয়ের মতো উনি একজন খারাপ প্রকৃতির কাকা বলে মনে করো, তাই না? কেন, তুমি সেটা মনে করো না? আমি ওর সঙ্গে যতটুকু মিশেছি তাতে আমার মনে হয় আমাদের প্রতি উনি বেশ সৌহার্দ্যপূর্ণ। তার মানে তোমার ধারণা ওর একটা নিজস্ব কারণ আছে, আর যা থেকেই তোমার এরকম কিছু একটা মনে হয়েছে। পোয়ারো আমার দিকে তাকিয়ে দুঃখের সঙ্গে মাথা নেড়ে বিড়বিড় করে যা বলল সেটা অনেকটা এইরকম শোনালো। নির্দিষ্ট কোনো নিয়ম কিংবা ধরনেতে নেই, এটা শুধুই আমার অনুমান মাত্র। ম্যানসন ফ্ল্যাটের একটা ব্লকের 4 তলায় থাকতেন ডেভিডসন দম্পতি। তার খোঁজ করতে আমাদের জানানো হলো যে মিস্টার ডেভিডসন বাড়িতে নেই, তবে তার স্ত্রী মিসেস ডেভিডসন ছিলেন। একটা লম্বা ঘরে আমাদের বসতে বলা হলো। ঘরের ছাদটা বেশ উঁচু, জানালা দরজা বন্ধ থাকায় নিঃশ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছিল। মিসেস ডেভিডসন প্রায় সঙ্গে সঙ্গে এসে মিলিত হলেন আমাদের সঙ্গে। ছোটোখাটো রোগাটে চেহারা, তবে তার মধ্যে সৌন্দর্যের একটুও ঘাটতি নেই। মুখে একটা বিমর্ষ ভাব, চোখের স্বাভাবিক উজ্জ্বলতা যেন স্তিমিত। এই কেসে আমাদের সম্পর্কের কথা বড় ব্যাখ্যা করল তাকে। সব শোনার পর দুঃখের সঙ্গে তিনি মাথা নাড়লেন। বেচারা ক্রন্স, আর বেচারি কোকোর জন্যও দুঃখ হয়। আমরা দুজনেই মেয়েটির খুব প্রিয় ছিলাম, তাই তার আকস্মিক মৃত্যুটা আমাদের কাছে ভয়ঙ্কর বেদনাদায়ক। তাই এই ব্যাপারে আমাকে আপনাদের জিজ্ঞেস করার কি থাকতে পারে জানতে পারি? সেই ভয়ঙ্কর নিষ্ঠুর সন্দেহে ফিরে যেতে আমার ইচ্ছে হয় এক এক সময়, কিন্তু সেই নিষ্ঠুর দৃশ্যের কথা মনে পড়লে এখনও যেন ভয় আমার লোম খাড়া হয়ে ওঠে। তাই ও ম্যাডাম, আমাকে আপনি বিশ্বাস করুন, অপ্রয়োজনে আমি আপনার ভাবাবেগের প্রতি কোনো রকম আঘাত করব না। ইন্সপেক্টর জ্যাব যা যা জানার প্রায় সব কিছুই আমাকে বলেছেন, তাই আমি একই প্রশ্ন করে আপনাকে আর বিরক্ত করতে চাই না। কেবল সেই রাত্রে ভিক্টোরি বলে অনুষ্ঠানে আপনি যে কস্টিউমটা পরেছিলেন, আমি সেটা একবার দেখতে চাই। ভদ্রমহিলাকে কেমন যেন বিস্মিত হতে দেখলাম, তাই তার এরকম হতাশ মনোভাব দেখে পরও তেমন নরম সুরেই বলতে থাকলো, ম্যাডাম, আপনি নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন আমি আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থার মতো কাজ করছি। আমরা সবসময় সব অপরাধ বারবার খতিয়ে দেখে সংশ্লিষ্ট মানুষজনের কাছ থেকে খোঁজ খবর নিই, পরে সব তথ্যগুলো সমন্বয় ঘটিয়ে দেখার চেষ্টা করি নতুন কোনো ক্লু পাওয়া গেল কিনা। আবার এও সম্ভব হয়তো আমি এভাবেই সঠিক প্রতিনিধিত্বের সন্ধান পেয়ে যেতে পারি।
আর তাই যদি হয় তাহলে বুঝতেই পারছেন এই ব্যাপারে কস্টিউমগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এত সব কথা শোনার পরেও মিসেস ডেভিডসনের মুখ দেখে মনে হলো তার মন থেকে যেন তখনও সন্দেহ যায়নি। কোনো অপরাধের ঘটনা ফিরে আবার তদন্তের কথা আমি অবশ্যই শুনেছি, অবশেষে মিসেস ডেভিডসন মুখ খুললেন। কিন্তু আপনি কস্টিউমের ব্যাপারে বিস্তারিত জানতে যে এত মনোযোগী আমি তা জানতাম না। যাই হোক, আমি এখনই সেই পোশাকগুলো সংগ্রহ করে নিয়ে আসছি। ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মিসেস ডেভিডসন ফিরে এলেন সাদা ও সবুজ রং লাগা একগুচ্ছ পোশাক তথা কস্টিউম হাতে নিয়ে। পরও তার হাত থেকে সেগুলো নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখার পর আবার সেগুলো ফিরিয়ে দিল মিসেস ডেভিডসনের হাতে। এ বড়ই দুঃখের কথা ম্যাডাম, আপনার দুর্ভাগ্য যে আপনি আপনার একটা মূল্যবান সবুজ রঙের কস্টিউম হারিয়ে বসে আছেন। এখানে কাঁধের ওপরে একটা ঝুলে থাকতে দেখছি। হ্যাঁ, ভিক্টরি হলে সেটা ছিঁড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি সেটা তুলে নিয়ে বেচারা লর্ড ক্রন্সকে দিয়েছিলাম পরে তার কাছ থেকে ফেরত নেবার জন্য। এই ঘটনাটা নিশ্চয়ই ডিনারে পরে ঘটে থাকবে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আর সম্ভবত সেই ভয়ঙ্কর বিয়োগান্ত নাটকের খুব বেশি আগে নয়। এই সময় মিসেস ডেভিডসনের বিষণ্ণ চোখে একটা আবছা সতর্কের ছায়া পড়তে দেখা গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে উঠলেন, না না, তার অনেক আগেই। বস্তুত নৈশভোজের ঠিক পর মুহূর্তেই। তাই বুঝি? ঠিক আছে, আজ এই পর্যন্তই। এরপরে আপনাকে আর আটকে রাখবো না। অশেষ ধন্যবাদ ম্যাডাম। ভালো কথা পোয়ারো। বিল্ডিং থেকে বেরোবার সময় আমি বলে উঠলাম, এটাই তাহলে সবুজ কস্টিউম রহস্যের ব্যাখ্যা বলা যায়। আমি অবাক হচ্ছি। কেন? তোমার এই কথার অর্থ? হেস্টিংস, তুমি নিশ্চয়ই আমাকে পোশাক পরীক্ষা করতে দেখে থাকবে। হ্যাঁ, দেখেছি বই কি। এই কস্টিউমটা পাওয়া যাচ্ছে না। ভদ্রমহিলার বর্ণনার মতো তার একটা অংশ বলপূর্বক টেনে ছেঁড়া হয়নি, আসলে সেটা কাঁচি দিয়ে কেটে নেওয়া হয়েছিল। তার প্রমাণ সুতোগুলো একেবারে সমান ছিল, কোথাও এতটুকু ফেসও বলে কিছু ছিল না। প্রিয় পোয়ারো, ব্যাপারটা যেন ক্রমে আরও বেশি মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়েছে। এটা আবার একটু একটু করে ক্রমশ সহজ থেকে সহজতর হয়ে উঠছে। পোয়ারো, একদিন দেখবে তোমাকে আমি খুন করে বসবো। তোমার সব কিছু নিখুঁতভাবে খুঁজে বার করার সহজ অভ্যাসটা শেষ মাত্রা পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য মানুষকে একেবারে প্ররোচিত করে তোলে, শেষ না জানা অবধি ভয়ঙ্কর একটা কৌতূহল জাগিয়ে রাখে। কিন্তু আমি যখন ব্যাখ্যা করি বন্ধু, সেটা সবসময় নিখুঁতভাবে সহজ নয় কি? হ্যাঁ, আর সেটাই এর একটা বিরক্তিকর অংশ। তারপর আমি মনে করি সেটা তো আমি নিজেই করতে পারতাম। হ্যাঁ হেস্টিংস, তুমি তা করতেই পারো। আর যদি তা পারো তাহলে বলবো তোমার ধারণা মতো ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব, তোমার পদ্ধতি ছাড়াই। এখন বলো, এরপর আমরা কি করব? তুমি কি এই অপরাধের ঘটনাটা নতুন করে অনুসন্ধান করতে যাচ্ছ? হ্যাঁ, প্রায় সেরকমই বলে ধরে নিতে পারো। আমরা এখন জোর গলায় বলতে পারি নাটক শেষ, কিন্তু এখানে আমি সংযোজন করতে চাইছি একটা হার্লে কুইন্টেন্স। পরের মঙ্গলবার এই রহস্যময় নাটকের অনুষ্ঠানের দিন স্থির করে বসল। প্রস্তুতি পর্বটা আমাকে দারুণভাবে মুগ্ধ করল। ঘরের একদিকে একটা সাদা আবরণ দেওয়া হয়েছিল আর উভয় দিকে ভারী পর্দা টাঙানো হয়েছিল। এরপর একজন লোক আলোর সরঞ্জাম নিয়ে এসে পৌঁছলো সেখানে, এবং সবশেষে নাটকে পেশাদার সদস্যের একদল পর শয়নকক্ষে উধাও হয়ে গেল, যেটা সাময়িকভাবে একটা ড্রেসিং রুমে পরিণত করা হয়েছিল। 8টা বাজার একটু আগে জ্যাপ এসে হাজির হলে তাকে কিন্তু খুব একটা খুশির আমেজে দেখা গেল না। এর থেকে আমার মনে হলো এই সরকারি গোয়েন্দাটি পরের পরিকল্পনা মন থেকে ঠিক অনুমোদন করতে পারেননি। তার সব ধারণা মতো এটাও একটা অতি রোমাঞ্চকর, কিন্তু তার বক্তব্য অনুযায়ী এটা কোনো ক্ষতি করবে না এবং এতে আমাদের অসুবিধে একটু লাঘব হবে। কেসটার ব্যাপারে খুবই স্মার্ট সে। অবশ্য আমিও একই পথের পথিক। আমার সহজাত ধারণা হলো জ্যাপ এখানে সত্যিটা বোধহয় উপলব্ধি করতে পেরেছে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি তার নিজের মতো করেই এই রহস্যময় নাটকের মঞ্চস্থ হবে। এই যে এখানে ভিড় বাড়ছে। প্রথমে এলেন লর্ড মিসেস ম্যালেভিকে সঙ্গে নিয়ে, যাকে এর আগে আমরা কখনো দেখিনি। তিনি বেশ সুন্দরী, মাথায় একরাশ ঘন কালো চুল, এবং তাকে রীতিমতো নার্ভাস দেখাচ্ছিল। ডেভিডসন দম্পতিও এগিয়ে এলেন। ক্রিস ডেভিডসনকেও এই আমি প্রথম দেখলাম। তিনিও যথেষ্ট সুপুরুষ এবং তার চলার ভঙ্গিটাও অপূর্ব। অভিনয়টাও বেশ ভালোভাবেই রপ্ত করতে পেরেছিলেন। সাদা আবরণের সামনে পোয়ারো তাদের বসার জায়গার ব্যবস্থা করেছিলেন। উজ্জ্বলালয়ে আলোকিত সেই সাদা আবরণটা
আবরণের আলোগুলো ছাড়া বাকি আলোগুলো নিভিয়ে দিল পোয়ারো। ওই আবরণের ওপর দিয়ে 6টি ছায়ামূর্তি অতিক্রম করে যাবে। তারা আপনাদের খুবই পরিচিত, পিয়েরেট এবং তার পিয়েরেটি। নাটকের ভার পুনসেনেলে এবং পরিচ্ছন্ন ও মার্জিত পুনসেনেলা। সুন্দরী কলম্বিন, সুন্দরী নারী ও পুরুষের কাছে অদৃশ্য হার্লে কুইন। এই পরিচিতি দেওয়ার পর নাটকের অভিনয় শুরু হয়। পোয়ারোর বর্ণিত আবরণের ওপারে প্রতিটি ছায়ামূর্তি মুহূর্তের জন্য স্বভূমিকায় একবার অবতীর্ণ হওয়ার মাত্রই চকিতে আবার উধাও হয়ে যায়। ঘরের অন্য সব আলোগুলো এবার জ্বলে উঠল এবং সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। সবাই তখন স্নায়ু দুর্বলতায় ভুগছিল। তারা যেন এসবের কিছুই জানত না। আর কেই বা জানে যে আবার কি অঘটন ঘটে যায়? ভয় তো এখানেই। পোয়ারো নতুন করে এই নাটকের উপস্থাপনা দেখে মনে হলো তার অন্বেষণ এক অপরাধীর সন্ধানে। সেই অপরাধী যদি আমাদের মধ্যেই কেউ একজন হয়, আর আবরণের পেছনে 6টি ছায়ামূর্তির বিচরণ ও আচরণ দেখে পোয়ারো যদি সেসব দেখে তাকে চিহ্নিত না করতে পারে, তাহলে বলতে হবে তার সব আয়োজনই ব্যর্থ হয়েছে। কিন্তু তবুও পোয়ারোকে কণামাত্র দমে যেতে দেখা গেল না, বরং প্রফুল্ল চিত্তে আরও এক ধাপ এগিয়ে এলো সে। এখন মোসিয়েরা ও মাদাম ওয়াজেলরা, এই মাত্র আমরা কি দেখলাম দয়া করে আপনারা বলবেন? মিস্টার লর্ড, আপনি প্রথমে শুরু করুন। ভদ্রলোককে খুবই হতভম্ব দেখালো। আমার আশঙ্কা আমি ঠিক ভালো করে বুঝতে পারিনি, তবে আমার যেটা মনে হলো 6টি মূর্তিকে আমি চলে যেতে দেখেছি। ইতালীয় নাটকের চরিত্রের মতোই পোশাকগুলো ছিল তাদের, ঠিক আগের আসরে আমরা যেটা দেখেছিলাম। অন্য রাতের কথা মনে করতে হবে না মিস্টার লর্ড, আপনার বক্তব্যের প্রথম অংশটি আমার চাহিদা মতোই হয়েছে। মাদাম, মিস্টার লর্ড ক্রোনোসের বক্তব্যের সঙ্গে আপনি কি একমত? তিনি মাথা নাড়লেন। তার মানে আপনিও স্বীকার করছেন ইটালীয় কমেডি নাটকের চরিত্রে অভিনীত সেই 6টি ছায়ামূর্তিকে আপনি দেখেছেন? কেন দেখব না, নিশ্চয়ই দেখেছি। মসি ডেভিডসন, আপনিও? হ্যাঁ। মাদাম হ্যাঁ। হেস্টিংস, জ্যাপ, হ্যাঁ তোমরাও কি তাই দেখেছো? এই বলে পোয়ারো পালা করে আমাদের সবার দিকে তাকালো। তার মুখটা নেহাতি বিষণ্ণ দেখালো। তার চোখ দুটো যেন বিড়ালের মতোই সবুজ দেখাচ্ছিল। তবুও আপনারা সবাই একই ভুল করেছেন। আপনাদের চোখগুলো আপনাদের মিথ্যে বলেছে, যেমন মিথ্যে বলেছিল ভিক্টরি বলের রাত্রে। আপনাদের চোখ দিয়ে দেখা যেমন তারা বলেছে, সবসময় সেই দেখাটা সত্যি হয় না। যে কেউ মনের চোখ দিয়েও দেখতে পারে, অনেকে আবার তার ধূসর কোষটাও কাজে লাগাতে পারে। তারপরে ব্যাপারটা কি জানেন? আজ রাত্রে এবং ভিক্টরি বলের রাত্রে আপনারা 6টি ছায়ামূর্তি দেখেননি, আসলে দেখেছেন 5টি। আবার দেখতে চান? ঘরের আলোগুলো আবার নিভে গেল। আবরণের সামনে গমনরত একটি ছায়ামূর্তি। ওটা কি পিয়েটার? আমরা সবাই সম্মতি জানিয়ে উঠলাম। আবার দেখুন। লোকটি দ্রুত হাতে তার আলগা পিয়েরটের পোশাকটা ত্যাগ করে অন্য পোশাকে সাজিয়ে ফেলল নিজেকে। সেখানে উজ্জ্বল আলোয় হ্যালেকুইন যেন জল করছিল। ঠিক সেই সময় শোনা গেল একটা চিৎকার আর চেয়ার উল্টানোর শব্দ। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। খিচিয়ে উঠলেন ডেভিডসন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। বলুন বলুন, আপনি কি করে এটা অনুমান করতে পারলেন? পোয়ারোকে কোনো কথাই বলতে হলো না। কিছু বলার আগেই হাত করাটা ঠুনঠান শব্দ করে উঠল এবং তারপরেই শোনা গেল ইন্সপেক্টর জ্যাপের বজ্রগম্ভীর কণ্ঠস্বর। ক্রিস্টোফার ডেভিডসন, আপনাকে গ্রেপ্তার করলাম। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি ভিসকাউন্ট ক্রোনোসকে হত্যা করেছেন। এখন থেকে আপনি যা কিছু বলবেন সব কিছুই আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। মিনিট 15 পরে ভালো ও দুর্লভ কিছু খাবার নৈশভোজে পরিবেশন করা হলো এবং পোয়ারো মহা হাস্যময় মুখে তার আতিথেয়তার একটা সুন্দর নিদর্শন দেখিয়ে আমাদের কৌতূহলী প্রশ্নের উত্তর দিতে থাকলো। এ খুবই সহজ ব্যাপার। যে পরিস্থিতিতে সবুজ কস্টিউমের অংশবিশেষ পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে তা থেকে অনুমান করে নেওয়া যায় যে সেটা খুনির কস্টিউম থেকে কাঁচি দিয়ে কেটে নেওয়া হয়েছিল। এই ব্যাপারে আমি আমার মন থেকেই পিয়ারেটিকে বাদ দিয়েছিলাম। যদি ছুরি চালানোর জন্য যথেষ্ট শক্তি থাকা দরকার, যা তার ছিল না, এই কারণে তাকে অপরাধী ভাবা যায় না। কিন্তু পিয়ারেটের সম্পর্কে বলা যায় যে খুন অনুষ্ঠিত হওয়ার ঘন্টা 2 আগে তিনি ভিক্টরি বলে আসর ছেড়ে চলে গিয়েছিলেন। তাহলে হয় তিনি লর্ড ক্রোনোসকে খুন করার জন্য পরে সেখানে ফিরে এসেছিলেন, কিংবা 2 ঘন্টা আগে সেখান থেকে চলে যাওয়ার আগেই তিনি তাকে খুন করে গিয়েছিলেন। সেটা কি একেবারে অসম্ভব?
সেদিন রাত্রে ডিনারের পরে লর্ড ক্রোনসকে শেষবারের মতো জীবিত অবস্থায় কে দেখেছিলেন? কেবলমাত্র মিসেস ডেভিডসন। কিন্তু পুলিশের কাছে তার জবানবন্দিতে যথেষ্ট সন্দেহের কারণ আছে বলে আমি মনে করি। কস্টিউমের কর্তৃত অংশের জন্য তিনি বানিয়ে বানিয়ে তার বক্তব্য রেখেছিলেন। অবশ্য পরে তিনি তার নিজের পোশাক থেকে সমপরিমাণ অংশটুকু কেটেছিলেন। কিন্তু পুলিশের কাছে তার জবানবন্দিতে যথেষ্ট সন্দেহের কারণ আছে বলে আমি মনে করি। কস্টিউমের কাটা অংশের জন্য তিনি বানিয়ে বানিয়ে তার বক্তব্যটুকু রেখেছিলেন। কিন্তু তারপর আর একটা প্রশ্ন থেকে যায়, হার্লে কুইন, যাকে রাত 1:30টায় বক্সে দেখা গেছিল, প্রতারণার উদ্দেশ্যে নিজেকে অপর ব্যক্তির ভূমিকায় হাজির করে। আগে মুহূর্তের জন্য মিস্টার বেল্টেনকে আমি সম্ভাব্য অপরাধী বলে সন্দেহ করেছিলাম, কিন্তু তার সুবিন্যস্ত কস্টিউমে স্পষ্টতই তার পক্ষে পুন্সিনেপে ও হার্লে কুইনে দ্বৈত ভূমিকা অভিনয় করা অসম্ভব। অপরপক্ষে ডেভিডসনের পক্ষে নিহত ব্যক্তি সমান উচ্চতার লর্ড ক্রোনস এবং পেশায় একজন অভিনেতার খুনি হিসেবে ধরে নেওয়া খুবই সহজ ব্যাপার। একটু থেমে পোয়ারো এবার একটু চিন্তিত সুরে বলল, কিন্তু একটা ব্যাপার আমাকে বড় চিন্তায় ফেলে দিয়েছে। একজন চিকিৎসক 2 ঘন্টা আগে মৃত এক ব্যক্তি এবং মাত্র 10 মিনিট আগে মৃত এক ব্যক্তির মধ্যে সময়ের এতটা বেশি ব্যবধান উপলব্ধি করতে নিশ্চয়ই ভুল করবেন না। হ্যাঁ, তিনি নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পারতেন, কিন্তু যে কোনো কারণে হোক তাকে মৃতদেহের কাছে নিয়ে যাওয়া হয়নি এবং তিনি স্রেফ জিজ্ঞাসা করেছিলেন কতক্ষণ আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। অপরদিকে তাকে জানানো হয়েছিল লর্ড ক্রোনসকে মিনিট 10 আগেও জীবিত অবস্থায় দেখতে পাওয়া গেছিল। তাই সেই চিকিৎসক একটু অবাক হয়ে জিজ্ঞাসাবাদের সময় নেহাতে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন, মাত্র 10 মিনিট আগে মৃত ব্যক্তির দেহ এবং হাত পা এত শক্ত হয়ে যাওয়া খুবই আশ্চর্যজনক, যার ব্যাখ্যা তিনি খুঁজে পাননি। অতএব এসব দিক থেকে বিচার করলে অবশ্যই ধরে নেওয়া যায় যে ডিনারের ঠিক পরেই ডেভিডসন লর্ড ক্রোনসকে হত্যা করে থাকবেন। আর আপনাদেরও স্মরণ থাকতে পারে সেই সময় তাকে ডাইনিং রুম থেকে সবাই বেরিয়ে আসতে দেখেছিলেন। তারপর তিনি মিস কোর্টিনের সঙ্গে বেরিয়ে যান সেখান থেকে এবং তাকে তার ফ্ল্যাটের দরজার সামনে ছেড়ে আসেন। মিস কোর্টিনে তখন লর্ড ক্রোনসের আকস্মিক মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিলেন। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিস্টার ডেভিডসন তার ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করেননি এবং ব্যস্ত সমস্তভাবে ফিরে আসেন কলোসাসে, কিন্তু হার্লে কুইন হিসেবে, পিয়ারেট হিসেবে নয়। এটা তিনি করেছিলেন স্রেফ তার বাইরের কস্টিউমটা গা থেকে খুলে ফেলে। কিন্তু তাই যদি হয় তাহলে ধরে নেওয়া যায় যে মিস্টার ডেভিডসন সেদিন রাত্রে ভিক্টরি হলে তার শিকারকে হত্যা করার জন্য আগে থেকে তৈরি হয়ে এসেছিলেন। এখন কথা হচ্ছে এই যে এই হত্যাকাণ্ডের পেছনে তার কী উদ্দেশ্যই বা থাকতে পারে, সেই মোটিভটা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তারপরে আমরা দ্বিতীয় বিপর্যয়ের মুখোমুখি হই, সেটা মিস কোর্টিনের মৃত্যু। সেখানে একটা অতি সাধারণ পয়েন্ট প্রত্যেকের দৃষ্টি এড়িয়ে যায়। আমরা জানি কোকেনের বিষক্রিয়ার ফলে মিস কোর্টিনের মৃত্যু হয়েছিল। পরে দেখা যায় যে সেই কোকেন সেই এনামেল বাক্সের মধ্যে ছিল, সেটা লর্ড ক্রোনসের মৃতদেহের পাশেই পড়ে থাকতে দেখা যায়। স্বভাবতই প্রশ্ন জাগে যে কোকেন তার মৃত্যুর কারণ হয় সেটা তিনি কোত্থেকে পেলেন। কেবলমাত্র একজন লোকই তার যোগান দিতে পারে, তিনি হলেন ডেভিডসন। আর সেটাই সবকিছু ব্যাখ্যা করে দেয়। সবাই জানেন ডেভিডসন দম্পতির সঙ্গে মিস্টার কোর্টিনের বন্ধুত্ব ছিল এবং মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি চেয়েছিলেন মিস্টার ডেভিডসন যেন তাকে সঙ্গে নিয়ে তার ফ্ল্যাটে পৌঁছে দেয়। আমরা আবার এও জানি লর্ড ক্রোনস মাদকদ্রব্য গ্রহণের ঘোর বিরোধী ছিলেন। মিস ডোরটিনে যে কোকেন আসক্ত ছিলেন সেটা আবিষ্কার করা গেছে, আর এর থেকেই সন্দেহ করা যায় যে ডেভিডসন তাকে কোকেনের যোগান দেন। নিঃসন্দেহে ডেভিডসন এটা অস্বীকার করেছিলেন, কিন্তু সেদিন ভিক্টরি বলে লর্ড ক্রোনস মিস কোর্টিনের কাছে এর সত্য অসত্য জানার জন্য বদ্ধপরিকর ছিলেন। মিস কোর্টিনকে তিনি ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু মাদকদ্রব্য ব্যবসায়ী মিস্টার ডেভিডসনকে নিশ্চয়ই তিনি কখনোই ক্ষমা করতে পারতেন না। আর সেটা টের পেতেই ডেভিডসন বেশ বুঝে যান যে এরপর তার ভালো মানুষের মুখোশটা খুলে দিয়ে তার আসল চেহারাটা সবার সামনে প্রকাশ হয়ে পড়বে এবং তিনি ধ্বংস হয়ে যাবেন তখন। তাই তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নেন যেভাবেই হোক লর্ড ক্রোনসকে সরাতে হবে, এবং সেই মতো তিনি সেদিন রাত্রে ভিক্টরি বলে যান লর্ড ক্রোনসকে খতম করার জন্য। আর তাকে হত্যা করার মোটিভ একটাই। তাহলে কোকির মৃত্যু একটা দুর্ঘটনা বলে ধরে নিতে হবে? আমার সন্দেহ এটা একটা দুর্ঘটনা হলেও সেটা অত্যন্ত কৌশলে ডেভিডসন ঘটিয়েছিলেন। মিস কোর্টনে ভয়ঙ্করভাবে রেগেছিলেন লর্ড ক্রোনসের ওপরে, প্রথমত তাকে ভৎসনা করার জন্য এবং দ্বিতীয়ত তার কোকেনের বাক্সটা তার থেকে নিয়ে নেওয়ার জন্য, যাতে করে ভবিষ্যতে তিনি আর কোকেন গ্রহণ করতে না পারেন। যাই হোক,
সেদিন রাতে ডেভিডসন মিস কোর্টেনকে নতুন করে কোকেনের যোগান দিতে সম্ভবত তাকে পরামর্শ দেন লর্ড ক্রোনোসকে ভোলার জন্য তিনি যেন কোকেনের মাত্রাটা বাড়িয়ে দেন। আর একটা কথা, পর্দা আর পর্দার আড়ালে নির্জন জায়গায় বসে থাকা, এই ব্যাপারটা তুমি জানলে কি করে? কেন বন্ধু, সেটা তো সব থেকে সহজ ব্যাপার। সেদিন সেই অভিশপ্ত রাত্রে ছোট্ট ঘরে ওয়েটাররা অনবরত যাতায়াত করছিল। স্পষ্টতই প্রতীয়মান হয় যে লর্ড ক্রোনোসের মৃতদেহ যেখানে দেখা গেছিল আসলে আদৌ সেখানে ছিল না। তাই আমার অনুমান ঘরের কোনো এক জায়গায় মৃতদেহ লুকানো ছিল। আমি তখন অনুমান করে নিই পর্দার আড়ালে সেই নির্জন জায়গাটা থাকার কথা। ডেভিডসন মৃতদেহটা সেখানে টেনে নিয়ে থাকবেন এবং পরে বক্সে নিজের দাঁড়িয়ে থাকা দৃশ্যটা অন্যদের দৃষ্টি আকর্ষণ করার পর সবাই ভিক্টোরি হল ছেড়ে চলে যাওয়ার পর তিনি আবার মৃতদেহটাকে সেই ছোট্ট ঘরে মেঝেতে টেনে এনে রেখে যান। আর এটাই তার সবচেয়ে ভালো গতিবিধি। অত্যন্ত চতুর লোক তিনি। কিন্তু পরে সবুজ চোখে আমি নির্ভুল না বলা মন্তব্য স্পষ্ট পড়তে পেরেছিলাম। হেরকুল পরের মতো কিন্তু অত বুদ্ধিমান নয় সে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।